সকালবেলা তাড়াহুড়োতে আটা বা ময়দা মেখে বেলে টিফিন বা জলখাবার তৈরি করাটা একটু চাপের হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই মাখাবেলার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিগুলো একবার তৈরি করে দেখতে পারো। নরম তুলতুলে এই রেসিপিগুলো যাদের দাঁত নেই তারাও কিন্তু সহজে খেয়ে নিতে পারবে। আর 2 দিন পর্যন্ত রেখে দিলেও এই রকমই নরম থাকবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিগুলো তৈরি করব আটা দিয়ে। তার জন্য এখানে একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আটা। এই আটাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে বাড়িতে রোজে রুটি করার জন্য যে লাল আটা ব্যবহার করা হয় সেই আটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি জল। এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। পুরো বাটির জলটা আটার মধ্যে একেবারে ঢেলে না দিয়ে 3বার ধরে অল্প অল্প করে ঢেলে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি। এইভাবে জলটা অল্প অল্প করে আটার মধ্যে মেশালে আটার মধ্যে কোনো রকমের লাম্পস বা গুটি আসবে না। কারণ এই পরোটাটা তৈরি করার জন্য আমাদের দরকার একটা লাম্পস ফ্রি বা মসৃণ ব্যাটার। এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা হুইস্ক ব্যবহার করেছি। যে সকল বন্ধুদের হাতের কাছে হুইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। কাঁটা চামচ দিয়েও কিন্তু খুবই সহজে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা দেখো, পুরো 1 বাটি জল দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা অনেকটা ঘন, তাই আমি ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি জল নিয়ে তার থেকে 2 টেবিল চামচ মতো জল এই ব্যাটারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জলটা কিন্তু একদম অল্প অল্প করেই দিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে রুটি বা পরোটা যাই বানাও না কেন সেগুলো কিন্তু ফুলবে না। তাই বন্ধুরা জলের মাপটা একটু খেয়াল রাখবে, জলটা কিন্তু একটু মেপেই দিতে হবে। এখনও পর্যন্ত 1 বাটি আটার জন্য 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল লেগেছে। আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু প্রয়োজন মতো পরে আরও ব্যবহার হবে। এখন আমরা ব্যাটারটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে অন্য কাজটা এগিয়ে রাখবো। এখানে আমি মাঝারি সাইজের 2টো সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। যেহেতু আলু পরোটা, আলু তো দিতেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি কিছুটা কুচানো শুকনো লঙ্কা। এখানে যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটাই দেবে। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর কিছুটা নর্মাল লবণ। আর দিচ্ছি খুব কম পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। সাথে চা চামচের 4/1 দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ মতো দিচ্ছি গ্রেট করা আদা। এখন এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আলুর সাথে অন্য কোনো মশলা ব্যবহার না করলেও চলবে। আমি এখানে 1 চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে এই মশলাটা দিলে পরোটাগুলো একটু বেশি টেস্টি হবে। ম্যাগি মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমরা যে আটার ব্যাটারটা রেখে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এই তৈরি করা আলুটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলুর পরিমাণটা ব্যাটারের তুলনায় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি সব আলুটা না দিয়ে আলুটা 2 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিলাম। এখন এই মশলা মাখানো আলুটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যেও যেন কোনো গোটা ভাব না থাকে। আলুটাও গ্রেট করার সময় মিহি করে গ্রেট করতে হবে। বন্ধুরা দেখো, আটার ব্যাটারের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে মেশাবো সেই সিক্রেট উপকরণ, যেটা মেশালে এই পরোটাগুলোর উপরিভাগটা অনেক বেশি ক্রিস্পি হবে আর পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এই সুজিটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এর সাথে সুজি মেশালাম, সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো জল। এই জলটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। যখন আটার ব্যাটারটা তৈরি করা হবে তখন যদি এই সুজিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দ্বিতীয়বার এসে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। ব্যাটারটা বেশ আগের থেকে ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখনও বেশ ঘন, এর মধ্যে আরও একটু জল মেশাবো। তার আগে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। আর সাথে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এখন এই উপকরণগুলোকেও আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন, এতটা ঘন রাখলেও কিন্তু পরোটাগুলো ভালো ফুলবে না।
তাই বাকি যেটুকু জল ছিল এই জলটাকেও ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা দেখো, ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি যেমন ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। এখন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এইবার আমরা এই পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখানে একটা টিপস হলো, এই তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা তেল রাখা যাবে না। শুধু তাওয়াটাকে মসৃণ করার জন্য অল্প একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। যদি অতিরিক্ত তেল পড়ে যায় তাহলে সুতির কাপড় বা টিস্যু দিয়ে তাওয়াটাকে ভালোভাবে তেলটা মুছে নিতে হবে। তাওয়াটা মোটামুটি গরম হলে আগে থেকে তৈরি করা ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। মানে হাতার পিছন দিক দিয়ে বেশি চাপ দেবে না, এইভাবে হালকা হালকাভাবে ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে রুটিটা এইভাবে ওপর থেকে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু লোতে আছে তাই মাঝখানটাই হিট পাবে, সাইডগুলো কিন্তু হিট পাবে না। তার জন্য তাওয়ার হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কিন্তু সব জায়গায় সমানভাবে তাপ পাবে। ওপরটা ড্রাই হয়ে গেলে উল্টে দিয়েছি, উল্টো দিকটাও একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছো রুটিটার মধ্যে কিন্তু অল্প অল্প বাবলস উঠে গেছে। এখন উল্টে দিয়েছি, আর উল্টে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়াম করে দিতে হবে। ফ্লেমটা বাড়াবার পরেই দেখবে এই রুটি বা পরোটাটার মধ্যে এইভাবে বেশি বেশি করে বাবলস উঠতে শুরু করেছে। তখন স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে রুটির নিচের দিকটা ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে রুটির মতো করেও খেতে পারো। আর যদি পরোটার মতো তৈরি করতে চাও তাহলে এর মধ্যে তেল, ঘি বা বাটার অল্প একটু দিয়ে দেবে। তো আমি এখানে যেহেতু পরোটা তৈরি করব তাই অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে খুব ভালোভাবে পরোটার চারপাশে লাগিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে। আর তারপর উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে যদি এইভাবে তৈরি করো। যে কোনো জিনিস একবারে ভালো হয় না, প্রথমবার হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার থেকে দেখবে পারফেক্ট তৈরি হয়েছে। আমি আমার পছন্দের কালার করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন দ্বিতীয় পরোটাটাও ভেজে নেব। তার জন্য যদি এখানে অতিরিক্ত তেল বা ঘি থাকে তাহলে কিন্তু মুছে নিতে হবে। যেহেতু আমি অল্প বাটার দিয়ে ভেজেছি তাই প্যানের মধ্যে এক্সট্রা কোনো বাটার ছিল না, তাই আমার মোছারও প্রয়োজন পড়েনি। একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিয়েছি। প্রথমে একটা প্যানে দিয়ে ভেজে দেখবে, যদি দেখো ব্যাটারটা একটু পাতলা বেশি হয়ে গেছে তাহলে তার মধ্যে অল্প একটু আটা বা ময়দা দিয়ে মিশিয়ে নেবে। আর যদি দেখো যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে। বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় পরোটাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এটাকেও আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। যে সকল বন্ধুদের নিজেদের রান্না নিজেদেরই তৈরি করে খেতে হয়, অথবা যারা হস্টেলে থাকো বা ব্যাচেলর বন্ধু, তারা কিন্তু এইভাবে জলের মধ্যে আটা বা ময়দা গুলে প্লেন রুটি বা পরোটা, অথবা তার সাথে এইভাবে আলু আর মশলা মিশিয়ে আলু পরোটা তৈরি করে নিতে পারো খুব সহজে। এখানে যেহেতু আমি আটার সাথে আলু মিশিয়েছি তাই 1 বাটি আটার জন্য 1.5 বাটি জল লেগেছে। তবে আলু ছাড়া প্লেন রুটি বা পরোটা তৈরি করতে গেলে 1 বাটি প্লাস 1/3 বাটি জল লাগবে। এইরকমই কাগজের মতো পাতলা ফুলকো রুটি বা পরোটা তৈরি করার জন্য। দেখেই বুঝতে পারছো বন্ধুরা পরোটাগুলো কতটা নরম হয়েছে। যাদের দাঁত নেই তারা কিন্তু মাড়ি দিয়েও এই পরোটাগুলো খেয়ে নিতে পারবে। আর 2 দিন পর্যন্ত রেখে দিলেও এইরকমই নরম থাকবে। এখানে আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সস বা আচার দিয়েও সার্ভ করতে পারো। দ্বিতীয় রেসিপিটা তৈরি করব সুজি দিয়ে। তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটা ঢেলে নিলাম। আর ওই একই বাটির মাপ করে 1/2 বাটি নিলাম ময়দা। এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে আটা, ময়দা আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি কুসুম গরম জল। একটু কুসুম গরম জল হলে রেসিপিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপই 1 বাটি কুসুম গরম জল এই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। জলটাকে প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওই একই বাটির মাপ করে আরও 1 বাটি জল নিয়ে তার থেকে কিছুটা জল রেখে বাকি জলটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম।
এই জলটাকেও সুজির ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ব্যাটারটা যাতে লাম্পস ফ্রি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা দেখো, এই জলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও ব্যাটারটা বেশ ঘন, তাই যেটুকু জল আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এই জলটাকেও ঢেলে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে যেহেতু আমরা কুসুম গরম জল ব্যবহার করেছি, তাই মেশাতে মেশাতেই কিন্তু সুজিগুলো নরম হয়ে ফুলে গেছে, তাই এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে এই মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেস্টটাকে কিন্তু একদম মিহি করেই তৈরি করতে হবে। এই পেস্টটাকে আগের বাটির মধ্যেই ঢেলে নিলাম, আর ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে। এই যে এইরকম একটা আঠালো ভাব চলে আসবে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। যেহেতু আমরা এই ব্যাটারের মধ্যে গরম জল ব্যবহার করেছি, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প সময়েই ব্যাটারটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটাকে বাদও দিতে পারো, আবার যদি ফ্রেশ নারকেল করা থাকে সেটাও দিয়ে দিতে পারো। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একই ডিরেকশানে 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এই ফ্যাটানোটা যত ভালো হবে এই রেসিপিগুলো কিন্তু তত ভালো ফুলবে। ফ্যাটানো হয়ে গেলে সাথে সাথেই এই টিফিন রেসিপিগুলোকে তৈরি করে নিতে হবে। ফ্যাটানোর পর কিন্তু আর রেখে দেওয়া যাবে না, কারণ আমরা এর মধ্যে বেকিং সোডা মিশিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ রেখে দিলে বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এখন আমরা ওভেনের মধ্যে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানের মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে দিলাম। যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা রান্না করার কড়াই তো তৈরি করতে পারবে। এখনই আমি তোমাদের দেখিয়ে দেবো যে কড়াইতে তোমরা কিভাবে তৈরি করবে। প্যানটাকে হালকা গরম করে নিয়ে মিশ্রণটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে তারপর প্রতিটা খাপের মধ্যে আমরা এইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এর থেকে বেশি দেবে না, কারণ এই রেসিপিগুলো অনেকটা ফুলে যাবে। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। আর যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করা হচ্ছে, তাই মাঝখানেগুলো কিন্তু আগে তাপ পাবে। তার জন্য প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে প্রত্যেকটা টিফিন রেসিপির গায়ে সমানভাবে তাপ পড়বে। এই সময়ে ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। আমি এখন তোমাদের 1.5 মিনিট পরে দেখাচ্ছি। 1.5 মিনিট পরে দেখো বন্ধুরা, এই টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, আর উপরের পোর্শনটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এইভাবে আঙুল দিয়ে দেখবে, যদি দেখো হাতে কোনো চিটচিটি কিছু লেগে নেই তাহলে জানবে হয়ে গেছে। এইবার এগুলোকে আমরা প্লেটের মধ্যে তুলে নেব। যেহেতু আপ্পাম প্যানে তৈরি করেছি, এতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর এগুলো অন্য কিছুতে তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে। দেখলে তো বন্ধুরা, কত সহজে, কত কম সময়ে, কত কম উপকরণে ঝটপট তেল ছাড়া লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখি বুঝতে পারছো বন্ধুরা, প্রত্যেকটা টিফিন রেসিপি কত স্পঞ্জি আর জালিদার হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুব মজার। একঘেয়ে রুটি তরকারি না বানিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো। এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা রান্নার কড়াইতে কিভাবে বানাবে। তার জন্য এখানে আমি একটা তেল আর জলের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ জল আর হাফ চামচ মতো তেল দিয়ে জল আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ওভেনের মধ্যে রান্না করার একটা কড়াই বসিয়ে দিয়ে এই তেল জলের মিশ্রণটা একটু ব্রাশ করে দিলাম। এই মিশ্রণটা ব্যবহার করলে কড়ার গায়ে একদম লেগে যাবে না, খুব সুন্দরভাবে রেসিপিগুলো উঠে আসবে। এখন ছোট 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিট কুক করলেই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এর ভিতরটাও কিন্তু একইভাবে স্পঞ্জি আর জালিদার হয়েছে। শেষে যেটুকু ব্যাটার পড়েছিল তাই দিয়ে 3টে রেসিপি তৈরি হয়েছে। এই যে 3টে তৈরি করা হয়ে গেছে, আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে ছিঁড়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা স্পঞ্জি, ফ্লাফি আর জালিদার হয়েছে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে সার্ভ করেছিলাম। এই খেজুরের গুড়ের পরিবর্তে যে কোনো তরকারি বা সস দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।